বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। ফলতার পুষ্পাকে যদি এসটিএফ নেপালের বর্ডার থেকে তুলে আনতে পারে, এগুলো তো খুব ছোটখাটো বিষয়। এর বাইরেও এদের প্রপার্টি সহ যা যা ইলিগাল কাজ আছে, আমি ডিএম ম্যাডামকে বলে গেছি, ইটস মাই ডাইরেকশন, ফ্যাক্ট ফাইন্ডিং করে বলতে হবে যে যারা জমি কবজা করে রেখেছে কিনা, অবৈধ বিল্ডিং করে রেখেছে কিনা, সেখানেও লফুল অ্যাকশন নেব। এর গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্য অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভিস্ট এবং এলাকার খুব নন সোশ্যাল ওয়ার্কার, তাকে সহ একাধিক ব্যক্তিকে অত্যন্ত নিষ্ঠুরভাবে এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে আঘাত করা হয়। প্রায় 4-5 জনকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় প্রথমে প্রাইভেট হসপিটালে, পরে এসএসকেএমে তারা এখনো আছেন। গতকাল তাদের ওটি হয়েছে। রাজ্য সরকারের বিশেষ নজরদারিতে তাদের চিকিৎসা হচ্ছে। আর প্রশান্তকে বাঁচানো যায়নি, লস অফ লাইফ হয়েছে। আমি প্রথম দিন থেকে এই বিষয়টা নজর রেখেছিলাম। জেলার পুলিশ সুপারের সঙ্গে, ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছিল। পরে আমি হোম সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলাম মামলাটা যাতে সিআইডি নেয়। সিআইডি মামলাটা নিয়েছে 21 তারিখে। আজকে আমি ওনার বাড়িতে এসেছিলাম সহানুভূতি, সমবেদনা এবং এই দুঃখজনক ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করতে। বাড়ির লোকেদের সঙ্গে আমার কথা হয়েছে। হাজার হাজার গ্রামবাসীরা প্রশান্ত দে একটি পরোপকারী, এলাকার মানুষের ভালো মন্দ যুক্ত ছিলেন, সব কথা বলেছেন। আমি এখানে সিআইডি এবং আমাদের এই জোনের যিনি আইজি আছেন তিনি ছিলেন, এবং ডিআইজি, এসপি, জেলা শাসক সবাই ছিলেন। আমাদের হাওড়া জেলার 3 এমএলএ আমার সঙ্গে ছিলেন, যারা আমাদের পার্টির এমএলএ, বিজেপির এমএলএ, আমার কলিগ, তারা ছিলেন। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ সিআইডি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলা, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম, এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে। কারণ সরকারি চাকরি, স্থায়ী চাকরি পরীক্ষা দিয়ে হয়। এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব। এটা টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি, তিনি এটা করে দেখবেন। আর আমি পরিবারকে বলে এসেছি যে এফআইআর নেমড অল অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট করবে। সিআইডি অলসো এ পার্ট অফ দি পুলিশ, অর্থাৎ এটা পুলিশ মন্ত্রীর রেসপন্সিবিলিটি। এবং সাথে সাথে আমি এটাও বলেছি যে এসপি ছিলেন, আইজি ছিলেন, ডিআইজি ছিলেন, সিআইডির সিনিয়র আধিকারিকদের যে সিট টিম গঠন করা হয়েছে 10 মেম্বার, তাদের 3 জন ছিলেন। ক্লিয়ার মেসেজ এবং ডাইরেকশন, কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে, এবং কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সে ব্যবস্থাও করতে হবে। যা যা পানিশমেন্টের প্রভিশন ভারতীয় ন্যায় সংহিতাতে আছে বিএনএসে, সেটা দেওয়া হবে। আমি একাধারে পুলিশ মন্ত্রীও যেমন, ল জুডিশিয়াল ডিপার্টমেন্টও আমি দেখি। আমি এখানে চার্জশিট দিয়ে দিলে স্পেশাল পিপিও অ্যাপেন্ড করে দেবো, যাতে উইদিন স্টিপুলেটেড টাইম, শর্ট টাইমের মধ্যে তারা বিএনএস এর অন্তর্গত
পানিশমেন্ট চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে আইও, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পাইনি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। বাইনানে তো একজন মূকবধির মহিলাকে রেপও করা হয়েছে, যে মামলা সিবিআই নিয়েছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। এর বাইরেও এদের প্রপার্টি সহ যা যা ইলিগ্যাল কাজ আছে, আমি ডিএম ম্যাডামকে বলে গেছি, ইটস মাই ডাইরেকশন, ফ্যাক্ট ফাইন্ডিং করে বলতে হবে যে যারা জমি কবজা করে রেখেছে কিনা, অবৈধ বিল্ডিং করে রেখেছে কিনা, সেখানেও লফুল অ্যাকশন নেব এবং একটা দৃষ্টান্তমূলক অ্যাকশন হবে যাতে এই এলাকায় আগামী দিনে আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন করে কোনো অত্যাচার এবং কোনো নিষ্পাপ দেহ প্রাণ কেড়ে না নিতে পারে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, কারণ শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। আমি বলতে পারি যাদের ত্যাগের বিনিময়ে এই রাজ্যে রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে, আমাকে মুখ্যমন্ত্রীর মতো গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন, আপনাদের ভরসার জায়গাটাকে সম্মানের সঙ্গে, আস্থার সঙ্গে রক্ষা করার দায়িত্ব আপনাদের মুখ্যমন্ত্রী। শুভেন্দুবাবু, আপনি প্রথম দিন থেকে বলে আসছেন যে জিরো টলারেন্স নীতি, এবং তামান্নার ক্ষেত্রেও দেখেছি যারা অভিযুক্ত তারা একে একে ধরা পড়ছে। সব ধরা পড়ে গেছে একজন ছাড়া। হ্যাঁ, পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। এর গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্য অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়। শুভেন্দুবাবু, এদের এই যে ধরুন যারা অ্যাকিউজড আছে 10 জন তো অ্যারেস্ট হয়ে গেছে, বাকিদের পুলিশ খুঁজছে, তাদের ধরা হবে না? খুঁজে টুজের ব্যাপার নেই, পুলিশ হেল্প করবে। সিআইডি কে পরিষ্কার বলে গেছি 41টাকেই ধরতে হবে। ফলতার পুষ্পাকে যদি এসটিএফ নেপালের বর্ডার থেকে তুলে আনতে পারে, এগুলো তো খুব ছোটখাটো বিষয়, সবকে তুলতে হবে। 51 বাকি সব হবে, আইনে সব আছে। আমি আইনের বাইরে কিচ্ছু করতে কাউকে বলবো না। আইনে যা যা আছে সেটা হতো না, সেটা হবে। সেটা হলেই পরবর্তীকালে এই ধরনের জঘন্য কাজ করার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে।